বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নরওয়ের রাজধানী অসলো শহরে নোবেল মেডেল, নোবেল ডিপ্লোমা ও আর্থিক পুরস্কারের স্মারকলিপি তুলে দেওয়া হলো কৈলাস সত্যার্থী ও মালালার হাতে। নোবেল শান্তি পুরস্কার স্বরূপ 1.1 মার্কিন ডলার তুলে দেওয়া হলো দুজনের হাতে। অসলোয় বিরল মুহূর্ত। নোবেল শান্তি পুরস্কারে ভারত পাক যুগলবন্দি। যৌথভাবে সম্মানিত কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই। চরম দারিদ্র আর অবহেলায় এদেশে অকালে ঝরে যায় শৈশব। যখন স্বপ্ন দেখার সময়, তখন হাড়ভাঙ্গা পরিশ্রম করে খাবারের সংস্থান করতে হয় শিশুদের। শিশুশ্রমের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন কৈলাস সত্যার্থী। তার এই নিঃশব্দ যুদ্ধকে কুর্নিশ জানালো নোবেল কমিটি। জেহাদি সন্ত্রাসে রক্তাক্ত পাকিস্তান, তবু জঙ্গিদের চোখ রাঙানি উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এক কিশোরী। বিনিময়ে জুটেছিল বুলেট। তারপরেও জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে নীরব একরোখা প্রতিবাদের বার্তা দিয়েছিলেন মালালা ইউসুফজাই। সেই দুঃসাহসীকে সম্মানিত করল নোবেল শান্তি কমিটি। দুই সদা বিবাদমান প্রতিবেশী দেশের একই দিনে একই বছর নোবেল শান্তি পুরস্কার জয় বিশ্বে এক অনন্য নজির তৈরি করল। নরওয়ের রাজধানী অসলো শহরে নোবেল মেডেল, নোবেল ডিপ্লোমা ও আর্থিক পুরস্কারের স্মারকলিপি তুলে দেওয়া হলো কৈলাস সত্যার্থী ও মালালার হাতে। নোবেল শান্তি পুরস্কার স্বরূপ 1.1 মার্কিন ডলার তুলে দেওয়া হলো সত্যার্থী ও মালালার হাতে। বাকি বিজয়ীদের পুরস্কৃত করা হবে স্টকহোম শহরে। মঙ্গলবারই স্ত্রী সুমেধা, ছেলে, পুত্রবধূ ও মেয়েকে নিয়ে অসলো পৌঁছে গিয়েছেন সত্যার্থী। 1901 সাল থেকে প্রতি বছর 10 ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। 1926 সাল থেকে স্টকহোমের কনসার্ট হলে পুরস্কৃত করা হয়ে আসছে নোবেল বিজয়ীদের। নরওয়েতে রাজা পঞ্চম হ্যারাল্ড ও রানী সোনজার উপস্থিতিতে বিজয়ীদের সম্মানিত করলেন নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান। I call upon Kailash Satyarthi to come forward to receive the gold medal and the diploma. I call upon Malala Yousafzai to come forward to receive the gold medal and the diploma. Please come forward. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর অপরাধ নয় আত্মহত্যার চেষ্টা, এই ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় জানিয়েছেন, আইন কমিশনের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 309 ধারাটিকে ভারতীয় পিনাল কোড থেকে বাদ দিতে চলেছে। আর অপরাধ নয় আত্মহত্যা করার চেষ্টা। এতদিন পর্যন্ত ভারতীয় পিনাল কোডের 309 ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা অপরাধ হিসাবে গণ্য হতো। বুধবার কেন্দ্রীয় সরকার এই ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করে ধরা পড়লে 1 বছর পর্যন্ত কারাবাস ও জরিমানা হতো। নিজেকে মেরে ফেলতে সফল না হলে জেলের 4 দেওয়ালে জীবনের শেষ কিছুটা সময় কাটাতে হতো। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় জানিয়েছেন, আইন কমিশনের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 309 ধারাটিকে ভারতীয় পিনাল কোড থেকে বাদ দিতে চলেছে। আইন কমিশন তাদের 110তম রিপোর্টে জানিয়েছিল, এই ধারা অমানবিক। তাই সাংবিধানিক হোক বা অসাংবিধানিক আইপিসির 309 ধারাকে বাতিল করা উচিত। এই রিপোর্টে বলা হয়েছিল, মানসিক অবসাদের ফলে যারা আত্মহত্যার চেষ্টা করেন, এই আইন বাতিল হলে সেই ব্যক্তিদের কষ্ট হয়তো কিছুটা কমবে। আইন কমিশনের মতে আত্মহত্যার চেষ্টা আসলে অসুস্থ মানসিক অবস্থার বহিঃপ্রকাশ। শাস্তির বদলে এর জন্য প্রয়োজন চিকিৎসা ও যত্ন। বহুদিন ধরেই এই আইন নিয়ে সমালোচনা চলছিল। সমালোচকরা দাবি করেছিলেন,
এই আইন অত্যন্ত নিষ্ঠুর ও অযৌক্তিক। একজন মানুষ সাধারণত সাংঘাতিক কষ্ট থেকে নিজের জীবন শেষ করতে উদ্যোগী হয়। এর সঙ্গে আইনি শাস্তি পেলে সেই ব্যক্তির কষ্ট উদ্বেগ কয়েক গুণ বাড়ে, বই কমে না। बहुत देर से सिविल सोसाइटी में और जो समाज सेवी हैं और जो कानून के जानकार हैं, उनकी ये राय रही है कि आत्महत्या बहुत दुखी होकर इंसान करता है और उस पर भी अगर वो कामयाब ना हो और उस पर उसको सजा हो जाए तो ये तो बहुत एक तरह की प्रताड़ना है। अब इसमें मुख्तलिफ राय हैं, किसी भी कानून पे एक राय नहीं होती, मगर मैं समझता हूं कि अगर लॉ कमीशन ने फाइनली ये सिफारिश की है तो सरकार को इसको बहुत संवेदनशील तरीके से जांच। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। টিওআইএফ ও টিএসইউর উদ্যোগে রাজধানীর দশরথদেব সংস্কৃতি ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী আধিকারিক রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। উপজাতি যুব ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের উদ্যোগে দিনটি পালন করা হয়। রাজধানী দশরথদেব সংস্কৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী আধিকারিক রাধাচরণ দেববর্মা, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, টিওয়াইএফআই এর নেতা প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। এদিন রাধাচরণ দেববর্মা জানান, আমেরিকার আক্রমণের চেষ্টার ফলে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের সাধারণ মানুষ থেকে শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই মানবাধিকার বিরোধী আক্রমণ বন্ধেরও দাবি জানান তিনি। মানবাধিকার দিবস সেই 1948 সালের 10 ডিসেম্বর শুরু হয়েছিল রাষ্ট্রসংঘে। এটা আমরা লক্ষ্য করছি গোটা পৃথিবীতে কি করে মানবাধিকারের উপরে যে আক্রমণ হচ্ছে, মানবাধিকার সেখানে মানুষের ন্যূনতম যে অধিকার, বিশেষ করে যেখানে পুঁজিবাদী ব্যবস্থা, যেখানে মানুষ কি করে তার ক্ষমতাটাকে সেখানে এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলবার যে চেষ্টা হচ্ছে, বিশেষ করে আমেরিকায় নেতৃত্বে গোটা পৃথিবীতে মানবাধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে। ইরাকের উপর আক্রমণ, সিরিয়ার উপর আক্রমণ, উত্তর কোরিয়ার উপর আক্রমণ করবার চেষ্টা, আফগানিস্তানের উপর আক্রমণ, এমনকি শিশু পর্যন্ত সেখানে বাদ যাচ্ছে না, হসপিটালের উপর পর্যন্ত আক্রমণ হচ্ছে। এইরকমভাবে মানবাধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে। আমরা চাই এগুলি বন্ধ হোক, বিশ্ব শান্তি, বহুমুখী বিশ্ব তৈরি হোক, সেখানে শান্তি, উন্নয়ন সহাবস্থান করুক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কেন্দ্রীয় সরকার কর্তৃক রাবারের দাম প্রতি কেজি ন্যূনতম 200 টাকা মূল্য নির্ধারণ করা সহ মোট 4 দফা দাবিতে রাজ্যব্যাপী ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে এক গণধর্ণা সংগঠিত করে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি সোনামুড়া বিভাগীয় কমিটি। কেন্দ্রীয় সরকার কর্তৃক রাবারের দাম প্রতি কেজি ন্যূনতম 200 টাকা মূল্য নির্ধারণ করা এবং বিদেশি রাবার আমদানি বন্ধ করা সহ 4 দফা দাবিতে রাজ্যব্যাপী ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে এক গণধর্ণা সংগঠিত করে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি সোনামুড়া বিভাগীয় কমিটি। এদিনের এই গণধর্ণায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ, সংগঠনের বিভাগীয় নেতৃত্ব তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্য বিভাগীয় নেতৃত্বরা। গণধর্ণায় সংগঠনের কর্মীদের সামনে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। ধর্ণা শেষে বিকেলে সংগঠনের নেতা কর্মীদের এক বিশাল মিছিল বের হয় সোনামুড়া শহরে। মিছিলটি স্থানীয় রবীন্দ্র চৌমুহনী থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে সিপিএম বিভাগীয় দপ্তরের সামনে এসে শেষ হয়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নারায়ণ দেবনাথ বলেন, 2010 থেকে 2011 সাল পর্যন্ত রাবারের মূল্য ছিল 240 টাকা কিলো, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের ইন্দো এশিয়ান মুক্ত বাণিজ্যিক চুক্তির ফলে তা এসে দাঁড়িয়েছে 90 টাকা কিলো। তিনি বলেন, 2010 এবং 2011 সালে ছিল 240 টাকা প্রতি কিলো। এই রাবারের মূল্য এখন হয়েছে 90 টাকা প্রতি কিলো। এটা প্রধানত হয়েছে ইন্দো এশিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার ফলে অবাধে বিদেশি রাবার আমাদের দেশের মধ্যে ঢুকতেছে। এই ঢোকার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের রাবার চাহিদা কমে গেছে। এই জন্যই কিন্তু প্রধানত রাবারের দামটা পড়ে গেছে
এখন এটা 90 টাকা। আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে চুক্তিটা বাতিল করো। এছাড়াও তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অবিলম্বে বিদেশি সিনথেটিক রাবার আমদানি বন্ধ করে রাবারের মূল্য 200 টাকা কিলো ধার্য করে দিতে হবে। তা না হলে কৃষকদের মতো রাবার চাষিরাও আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। সিনথেটিক রাবার উৎপাদনটাকে হ্রাস করা এবং এটা কেন্দ্রীয় সরকার কর্তৃকই সম্ভব এটা করা, এবং এটা আমরা সারা ত্রিপুরা রাজ্য শুধু নয় সারা ভারতবর্ষব্যাপী আমরা এই আন্দোলনটা করছি। এবং আমরা বলছি যে 200 টাকা তুমি সরকার বেঁধে দাও, কেন্দ্রীয় সরকার 200 টাকা এই রাবারের মূল্য বেঁধে দাও, যাতে এর নিচে না যায়। নাইলে পরে সারা ভারতবর্ষে 10 লক্ষের মতো হচ্ছে রাবার উৎপাদক, তাদের পরিবারের পরিজন মিলে আমাদের অন্যান্য ব্যবসার সঙ্গে যারা নাকি এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাতে গিয়ে প্রায় 2 কোটির মতো মানুষ এর ফলে মানুষ এফেক্টেড হচ্ছে। কর্মসূচি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি, রাবার উৎপাদক সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতিটি মহকুমায় এই 4 দফার দাবি নিয়ে বিক্ষোভ এবং ধর্ণা আমরা করব। 2টা থেকে আমরা এই বিক্ষোভ ধর্ণা আমরা শুরু করেছি সোনামুড়া শহরে, এবং এইমাত্র আমরা মিছিল করে এখানে এলাম, এবং আজকের মতো কর্মসূচি এখানেই শেষ হচ্ছে। এবং এই কর্মসূচি সারা রাজ্যে নাও, এবং যদি না মানো তারপরে আমরা আরও সংগ্রাম তেজি করব এবং সারা ভারতব্যাপী আমরা এই আন্দোলনটা সংগঠিত করব। এই দিনের এই গণধর্ণা ও মিছিলে রাবার উৎপাদক এবং শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা পৌর নিগম এলাকায় রাজপথে অন্যান্য লাইটের পরিবর্তে লাগানো হবে এলইডি লাইট। এই উপলক্ষে এক চুক্তি স্বাক্ষরিত হলো পৌর নিগম ও ইইএসএল এর মধ্যে। আগরতলা পৌর নিগম এলাকার সকল রাজপথে সাধারণ বাল্ব এবং সিএফএল বাল্বের পরিবর্তে লাগানো হবে এলইডি লাইট। এই লক্ষ্যে আগরতলা পৌর নিগম এবং কেন্দ্রীয় সরকারের ইইএসএল এর মৌ স্বাক্ষরিত হয়। মঙ্গলবার বিকেলে পৌর নিগমের পক্ষে এই মৌতে স্বাক্ষর করেন কমিশনার অভিষেক চন্দ্র এবং ইইএসএল এর শক্তিব্রত চক্রবর্তী স্বাক্ষর করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহাও। প্রথম পর্যায়ে আগরতলা রাজভবনের সামনের রাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় লাগানো হবে এই লাইট। এর ফলে ত্রিপুরা রাজধানী হতে চলেছে দেশের উত্তর পূর্ব ভারতের প্রথম এলইডি শহর। আগরতলা পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিগম এলাকার বিভিন্ন রাস্তায় মোট 35,000 বাতি রয়েছে। এগুলির জন্য নিগমকে প্রতি বছর 3.5 কোটি টাকা বিল দিতে হয়, কিন্তু সকল রাস্তায় এলইডি লাইট লেগে গেলে বিলের পরিমাণ কমে যাবে প্রায় 50%। এর জন্য খরচ হবে প্রায় 20 কোটি টাকা। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য পুর পরিষদ এলাকায় আগামী দিনে এই ধরনের বাতি লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য যুব ক্রীড়া দপ্তরের প্রাক্তন রাজ্য অধিকর্তা রবীন্দ্র ভট্টাচার্যের প্রয়াণে কমলপুরে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় স্কাউট গাইড এবং যুব ক্রীড়া কল্যাণ দপ্তর কমলপুর মহকুমার উদ্যোগে। রাজ্য যুব ক্রীড়া দপ্তরের প্রাক্তন অধিকর্তা রবীন্দ্র ভট্টাচার্যের প্রয়াণে বুধবার সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করল ভারতীয় স্কাউট অ্যান্ড গাইড এবং যুব ক্রীড়া কল্যাণ দপ্তর কমলপুর মহকুমা। কমলপুর যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের সামনে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে ভারতীয় স্কাউট অ্যান্ড গাইড কমলপুর কমিটি। প্রার্থনা সভার শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা সহ স্তুতিপাঠ, দেশাত্মবোধক গান করা হয়। পরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্মের মানুষ প্রয়াত রবীন্দ্র ভট্টাচার্যের স্মরণে ধর্মগ্রন্থ পাঠ করা হয়। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ভারতীয় স্কাউট অ্যান্ড গাইড আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় স্কাউট অ্যান্ড গাইডের রাজ্য সহকারী ট্রেনিং কমিশনার হরিপদ দেব, মহকুমা ক্রীড়া আধিকারিক বিমল সূত্রধর, ভগবত প্রসাদ কুমার সহ এলাকার ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়াবিদরা। উল্লেখ্য, ছত্তিশগড়ের ভিলাইয়ে 81 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজ্য যুব ক্রীড়া দপ্তরের প্রাক্তন রাজ্য অধিকর্তা রবীন্দ্র ভট্টাচার্য 7 ডিসেম্বর প্রয়াত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা রেখে গেছেন। কমলপুরের ভট্টাচার্য পাড়া তার জন্মস্থান ছিল। কর্মজীবনে তিনি ছেলের সাথে ভিলাইয়ে ছিলেন। অনেক উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। ওনার সাথে আমি ভারত স্কাউট অ্যান্ড গাইডের রাষ্ট্রীয় স্তরে বিভিন্ন ইভেন্টে গিয়েছি, এবং ওনাকে দেখেছি কত তৎপরতার মধ্য দিয়ে সেইগুলি তিনি করে গেছেন। ওনার থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আগামী দিন ওনার সেই আদেশ নির্দেশগুলিকে আমরা পাথেয় করে যদি আমরা
চলি, তাহলেই ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডস আগামী দিনে একটা উন্নতির চরম শিখরে পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ম্যালেরিয়া জীবাণু নিয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হলো 5 শিশু সহ এক যুবক। মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য তাদের হাসপাতালে ভর্তি করান। আবারও ম্যালেরিয়ার জীবাণু নিয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হলো 5 জন শিশু সহ 17 বছরের এক যুবক। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের মুংকুরই গ্রামে মঙ্গলবার হয় এক স্বাস্থ্য শিবির। সেখান থেকে মঙ্গলবার রাত 7টা নাগাদ মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন তাদের। প্রাইমারি হেলথ সেন্টার আছে, এটাকে ফুল ফ্লেজেড করার জন্য অলরেডি আমাদের সরকারি উদ্যোগে জায়গাও নেওয়া হয়েছে এবং স্যাংশনও করা হচ্ছে। এটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে এটা প্রয়োজন তো আছেই, কিন্তু এটা তখন ফুলফিল করবে, এটা অপারেশনাল হলে বেটার। ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে এরকম না ব্যাপারটা। আজকে আমাদের রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প ছিল নোনাছড়া এডিসি ভিলেজের গদাই মুঙ্কুরই পাড়াতে। যেরকম হয় আমাদের টেস্ট করার পরে 7 জনের রক্তে ম্যালেরিয়া পজিটিভ ধরা পড়ে। তো এখানে যেহেতু গদাই মুঙ্কুরই গ্রামটা প্র্যাকটিক্যালি একটু ভিতরে খোয়াই নদীর পাড়ে, মানে খোয়াই নদী থেকে নদীটাই ক্রস করতে হয় কিছুক্ষণ ধরে, প্রায় 8 ঘন্টা 40 মিনিট নদীর উপর দিয়ে হাঁটতে হয়। এই ক্ষেত্রে পেশেন্টের প্রপার ট্রিটমেন্ট হয়তো সম্ভব না। সেক্ষেত্রে আমাদের যারা মুঙ্গিয়াগাঁও মেডিকেল অফিসার ছিলেন ওনারা সাজেশন করেন এবং অ্যাকর্ডিংলি ওনাদেরকে আমরা তেলিয়ামুড়া হাসপাতালে আজকে অ্যাডমিট করি। 3 মাসের মধ্যে আবার ম্যালেরিয়া ছড়িয়ে পড়ছে, তার কারণটা কি? কারণটা তো ম্যালেরিয়া। তবে প্রশ্ন হলো 24 ঘন্টা হাসপাতাল খোলা থাকলেও রোগী এবং রোগীর সঙ্গে আসা লোকেদের হাসপাতাল কর্তৃক এই ভরা শীতে কম্বলের ব্যবস্থা করে দিতে হিমশিম খাচ্ছিল কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কম্বল আছে, তবে স্টোর রুমে। পরবর্তী সময়ে এসডিএম তাদের জন্য শীতের চাদরের ব্যবস্থা করে দেয় শীত রক্ষা করার জন্য। কোন এডিসি ভিলেজ? হ্যাঁ, কোন এডিসি ভিলেজ? কি হয়েছে তোমরা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল কৈলাসহরের নদীর পশ্চিম পাড়ে শ্রীরামপুর এলাকা। এলাকাবাসীর ঐকান্তিক সহযোগিতায় সহজে আয়ত্তে আসে আগুন। বড়সড় আগুনের হাত থেকে রক্ষা পেল কৈলাসহরের নদীর পশ্চিম পাড়ের এলাকা। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ শ্রীরামপুরের নান্টু সিংহ রায়ের বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পাশের ধান খেতে কাজ করছিলেন একজন। হঠাৎ করে দেখেন নান্টু সিংহ রায়ের বাড়িতে তার রান্নাঘর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। তিনি আগুন আগুন করে চিৎকার করেন। তার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। কর্মীরা আসার আগেই স্থানীয় যুবকরা আগুন নিভিয়ে ফেলেন। নান্টু সিংহ রায়ের রান্নাঘরের জিনিসপত্র ও থাকার ঘরের একটি অংশ আগুনের হিটে নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ 50,000 টাকা। গত বৃহস্পতিবার নান্টু সিংহ রায় পরিবার পরিজন নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ঘরে তালা ঝুলিয়ে দিয়ে রান্নাঘরের বৈদ্যুতিক বাতি নিভিয়ে যেতে ভুলে যান। রান্নাঘরের ছাদ ছিল কার্টুন দিয়ে, ঘরের বেড়া ছিল বাঁশের। রান্নাঘরের ইলেকট্রিকের বাতি থেকে শর্ট সার্কিট হয়ে বাঁশের বেড়া ও ছাদের উপরে আগুন লেগে যায়। ঘনবসতি এলাকার স্থানীয় মানুষরা আগুন না দেখলে নান্টু সিংহের বাড়ি সহ আশপাশের আরো 5 থেকে 6টি বাড়ি ধ্বংস হয়ে যেত। নান্টু সিংহ রায় বাড়ির মালিক গত বৃহস্পতিবারে তাই গেছে শ্বশুর বাড়ির। তো গেছে বাড়ি তাই নাই, ঠিক আছে, গেটুর সবই বন্ধ। এরপরে তো আমরা কোনো অসুবিধা নাই, ঠিক আছে চলে। হঠাৎ করিয়া দেখা গেল আজকে 4টা 4:30 নাগাদ মানে দোয়া উড়ের একজন মানে এখানে খেত করে তাই ডানুন খাটছে, খাটিয়ে এখানে মারা দিতেছে। আখটা দোয়া দেখিয়া তাই চিৎকার মারছে যে এই ঘরে দোয়া উঠের আগুন লাগি গেছে নাকি। তা এইরকম একটা চিৎকার দেওয়ার পরে গ্রামবাসী সব আমরা দৌড়িয়ে আইছি। যাই হোক তাইনোর বাক্কা ক্ষতি হয়েছে আমরা দেখলাম। এখানে আমরা দরজা ভাঙ্গিয়াও মানে এখানে মধ্যে খাস করা লাগছে, আমরা জলুল মারা লাগছে। ইন দি মিনিট টাইম তারাও মানে বাড়িতেই ফুটছে। কারণটা কি? ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে? রান্নাঘরে ছিল গ্যাস সিলিন্ডারও, কিন্তু এলাকার যুবকদের চেষ্টায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল সম্পূর্ণ এলাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সুরমা বিধানসভা কেন্দ্রের চুলবাড়ি গ্রামে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে নতুনভাবে পথে নামল কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দল। এবার থেকে নিজ নিজ গ্রামে পাড়ায় পাড়ায় ছোটখাটো মিছিল সভা করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানাবে তারা। এর অঙ্গ হিসেবে বুধবার সুরমা বিধানসভা কেন্দ্রের চুলুবাড়ি গ্রামে স্থানীয় কংগ্রেস কর্মীরা মিছিল সংগঠিত করে। মিছিলের নেতৃত্ব দেয় সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা সুখরঞ্জন দাস, ব্লক কংগ্রেস সদস্য অসীম বণিক, ওবিসি কংগ্রেস নেতা অভিনয় সূত্রধর, জেলা কংগ্রেস সদস্য সুশীল দেবনাথ, অবিনাশ দাস, তপশিলি জাতি কংগ্রেস নেতা অমল দাস সহ আরও অনেকে। নেতৃবৃন্দ জানান, অবিলম্বে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে হবে এবং জনগণের উপর বাড়তি বিদ্যুৎ মাশুল বৃদ্ধির চাপ কমিয়ে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে, নতুবা সারা রাজ্যের সহিত সুরমা কংগ্রেসও আন্দোলন চালিয়ে যাবে। ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান একদিকে যেমন দুর্নীতি, এই বামফ্রন্ট সরকারের বিশালগড় থেকে শুরু করে রূপাইছড়ি, পেচারতল এবং সারা ত্রিপুরা রাজ্যে 58টি ব্লকে প্রায় 1000 কোটির উপরে ঘোটালা। গত 2012-13 অর্থবর্ষের কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, সেই টাকা নয়-ছয় করে বামফ্রন্ট সরকার ক্যাডাররা পার্টি অফিস হুকলাইনের দ্বারা চলছে। এই বিদ্যুতের মাশুলের যে ঘাটতি, এই ঘাটতি মেটানোর জন্য সাধারণ ভোক্তাদের উপর অতিরিক্ত বিদ্যুৎ মাশুল চাপিয়ে রাজ্য সরকার সেটা পূরণ করার চেষ্টা করছেন। তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। এদিন বিক্ষোভ মিছিল চুলুবাড়ি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় কৈলাসহর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলা ভিত্তিক গণবন্টন ব্যবস্থার ভোজ্য তেল ও ডালের ভর্তুকি মূল্য সরাসরি ভোক্তাদের হাতে প্রদান করা হলো। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ও কৈলাসহর মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় কৈলাসহর টাউন হলে ঊনকোটি জেলা ভিত্তিক গণবন্টন ব্যবস্থার ভোজ্য তেল ও ডালের পরিবর্তে ভর্তুকি মূল্য সরাসরি ভোক্তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন ঊনকোটি জেলার সভাপতি কল্পনা দেবনাথ। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক গোপিকা রঞ্জন দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শান্তি সিনহা, ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম, চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পৌরসভার ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য। অনুষ্ঠানে ভোক্তাদের হাতে ব্যাংকের অ্যাকাউন্টে পাস বই ও 3 মাসের ভর্তুকির টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বলেন, বন্টনের জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরাও ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে ঊনকোটি জেলার সকল অংশের ভোক্তাদের নিয়ে আমরা আজকের এই সভায় মিলিত হয়েছি। আমরা দেখেছি সারা দেশের মধ্যে আমাদের রাজ্য সরকার এই প্রথম তেল ও ডালের যে ভর্তুকি দিচ্ছেন, যে ভোক্তারা পাবেন তাদের যে ভর্তুকি, কিভাবে তাদেরকে আরো বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার মধ্যে এটা হচ্ছে একটা। আমরা দেখছি যে আমাদের দেশের যে সরকার, ভারত সরকার, আমরা দেখলাম যে প্রায় বছরখানেক আগে তারা সিদ্ধান্ত নিল যে রেশন সুপে চিনি দেওয়া হবে না। এটা নিয়ে মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত ত্রিপুরা সরকার সবাইকে